তোমরা একটু মিউট করে রাখো, শুরু হয়ে যাক। আর 2 মিনিট দেখবো, যারা যুক্ত হওয়ার হয়ে যাবে, তারপরে ক্লাসটা স্টার্ট করবো। নাও তাহলে শুরু করে দিই। আর 1 মিনিট দাঁড়িয়ে যাই, 8:10 থেকে শুরু করব। ভয়েস ক্লিয়ার না শুনতে পেলে একটু জানাবে। চলো তাহলে। ওকে, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? একটু জানিয়ে দাও, তারপর শুরু করছি। হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে, স্যার। চলো। তাহলে আজকে আমরা এখানে বলে দিই, এএনএম জিএনএম এর ব্যাচটাকে ধরেই আমরা এগোচ্ছি। যেহেতু ধরে নাও যে 14 তারিখ, 14 জুন, মানে আমাদের 1 মাস হাতে আছে। আমরা বিভিন্ন দিন এক একটা করে চ্যাপ্টার নেব, আর সেই চ্যাপ্টারে কিছু কিছু প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য করিয়ে দেবো। যারা এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছ না বা যুক্ত হয়ে আছো, তাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে। আর এই পুরোটাই রেকর্ড করে আমি রাখছি। সেই রেকর্ডটা আমি, যারা যারা রানিং ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারবে না, তারা রেকর্ডে পেয়ে যাবে। ঠিক আছে, আমি দিয়ে দেবো লিঙ্ক, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে যেটাকে আমরা বলি গড়। ঠিক আছে, গড় আমরা আজকে বুঝবো এবং সেটা আলোচনা করে নেব। আগে বেসিকটা একটু আলোচনা করে দিই তোমাদের সঙ্গে। এখানে যদি বলি যে গড়টা কি, ধরে নাও 2-3টা ধরে নিই। এইভাবে আমি যদি ভাবি যে 5+6+7 প্লাস, আচ্ছা 5, 6, 7 যদি নাও ধরি আমরা, এক সেকেন্ড, একটু স্লো কেন হচ্ছে আমি বুঝতে পারছি। হ্যাঁ, ধরে নিই কোনো সংখ্যা আছে এ বি। আমি একটা প্রশ্ন নিয়েছি, এই প্রশ্ন থেকে তোমাদেরকে বুঝিয়ে দিই, সব থেকে ভালো হবে। চলো, এই প্রশ্নটা আমি নিয়েছি। প্রশ্নটা এরকম দিয়েছে যে এ বি সি ডি ই আর 5 কনজিকিউটিভ অড নাম্বার, 5 কনজিকিউটিভ অড নাম্বার। ঠিক আছে, তো কনজিকিউটিভ অড নাম্বার মানে বাংলায় যদি বলা হয়, সেটা হচ্ছে পরপর সংখ্যা। যে কোনো 5টা পরপর সংখ্যা। প্রশ্ন সব বাংলাতেই আছে, শুধু এই প্রশ্নটা ইংলিশে নেওয়া আছে। ঠিক আছে, তো এ বি সি ডি ই আর 5 কনজিকিউটিভ অড নাম্বার, দেয়ার অ্যাভারেজ ইজ। ঠিক আছে, তো প্রশ্নটা এরকম যে যদি এ বি সি ডি আর ই, এই 5টা যদি কনজিকিউটিভ নাম্বার হয়, তাহলে তাদের গড় কত হবে। যদি আমি সংখ্যায় ভাবি, যদি আমরা সংখ্যায় যদি ধরতাম যে 2, 3, 4, 5, 6 কনজিকিউটিভ মানে পরপর নাম্বার, এই যদি 5টা পরপর সংখ্যার যদি আমি তৈরি করতাম,
তাহলে গড় কি হতো না, আমরা গড় কিভাবে ক্যালকুলেট করি যে না প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব এবং তাকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। তো যোগ করলে তুমি দেখো এখানে যোগ করলে তোমার আসবে হচ্ছে চার, 4 × 5 = 20 আসবে। ঠিক আছে, দেখে নাও তো, দেখে নাও 2 আর 3 5, 5 10, আর এদিকে 10 20 আসছে। 20কে 5 দিয়ে ভাগ করলেও 4 আসছে। তো আমার কথাটা হচ্ছে যদি তোমাদের এই জিনিসটা থাকে যে কনজিকিউটিভ কথাটা যদি উল্লেখ থাকে, কনজিকিউটিভ বা পরপর সংখ্যা যদি উল্লেখ থাকে, তাহলে প্রত্যেকটার গ্যাপ কি হয়, প্রত্যেকটার গ্যাপ হচ্ছে ইকুয়াল। মানে এই এক, এই সংখ্যার মধ্যে গ্যাপ একের, প্রত্যেকটার গ্যাপ এক, যেহেতু পরপর সংখ্যা বলেছে। যদি এইরকম পরপর সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন করে থাকে এবং তাদের গ্যাপ যেহেতু এক করে থাকছে, তার জন্যই তুমি প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2 করলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। মানে এখান থেকে গড় কত রকম উপায়ে বেরোয় আমি বলে দিই। এ প্লাস ই বাই 2 করলেও তোমার গড় বেরোবে, গড় বা অ্যাভারেজ, ইংলিশে যেটাকে বলা হয় অ্যাভারেজ। ঠিক আছে, এ প্লাস ই বাই 2 করলেও অ্যাভারেজ বেরোবে। ঠিক আরও একভাবে কি বেরোতে পারে, এই দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম সংখ্যা ছিল, এটা শেষ সংখ্যা ছিল, এটা দ্বিতীয় সংখ্যা এবং সেকেন্ড লাস্ট নাম্বার, সেকেন্ড লাস্ট নাম্বার, দ্বিতীয় সংখ্যার শেষের দিক থেকে দ্বিতীয় সংখ্যা, এই দুটোও যদি যোগ করি যে বি প্লাস ডি বাই 2, এটা করলেও গড় বেরোবে। এবং যেহেতু এখানে 5টা সংখ্যা আছে, তাহলে মাঝের সংখ্যাও কিন্তু গড় বেরোবে। ঠিক আছে, মানে এটাও গড়, যেরকম দেখো এখান থেকে আমি মিলিয়ে দেখিয়ে দিই। যেহেতু এদের এদের গড় কত হলো, 4 হলো, তাহলে সংখ্যাটা কী কী নিয়েছিলাম, 2 3 4 5 আর 6, এই সংখ্যাগুলো আমি নিয়েছিলাম। তাহলে এবার যদি তুমি লক্ষ্য করো, দাঁড়াও এক সেকেন্ড, এবার যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে আমি কি বলেছিলাম যে 2 প্লাস 6, প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2, দেখো এখান থেকেও 4 আসছে। অথবা দ্বিতীয় সংখ্যার লাস্টের দিক থেকে দ্বিতীয় সংখ্যা, দেখো 3 প্লাস 5 বাই 2, এটা থেকেও 4 আসছে, 8 বাই 2 মানে 4। আবার মাঝের সংখ্যাটাও 4। ঠিক আছে, তাহলে গড় বের করার অনেক উপায় রয়েছে। তো সেইগুলোই আমি তোমাদের বলে দিচ্ছি যে গড় একটা প্যাটার্ন ফলো করছে। যেহেতু এখানে এখানে কনজিকিউটিভ নাম্বার বলেছিল, প্রত্যেকটার গ্যাপ এক ছিল, যেরকম দেখো আমিও কনজিকিউটিভ নিয়েছি, এটারও গ্যাপ এক, এটারও গ্যাপ এক, এটারও গ্যাপ এক, এটারও গ্যাপ এক, প্রত্যেকটার গ্যাপ এক করে রয়েছে, তার জন্য কিন্তু আমি করতে পারলাম। ঠিক আছে, এটারও গ্যাপ এক, তো ওই জন্যই আমি এইভাবে অ্যাভারেজ বের করতে পারলাম। ঠিক আছে, এই প্রশ্নে তাহলে অ্যান্সার কি দাঁড়াবে, যদি আমরা যাই তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে, তাহলে দেখো অপশন এ কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, না 5কে a প্লাস 4, দেখো তুমি যদি আরও একভাবে ভাবো, এ যদি গড় হয়, এই মানে সি যদি গড় হয়, হিসাবে তো সি গড়, তাহলে এর সঙ্গে 2 যোগ করলেও গড় হবে। যদি আমাদের প্রশ্ন এখানে থাকতো যে এ প্লাস 2, সেটাও অ্যান্সার হয়ে যেতে পারতো। ঠিক আছে, যেহেতু পরপর সংখ্যা আমরা জানি, তাহলে অপশন এ হলো না। অপশন বি তো গুণের সেন্সে দিয়েছে, অত বড় সংখ্যা আসবে না। অপশন সি 5 দিয়ে গুণ করে অনেক বড় করে দিয়েছে, সেটাও হবে না। ঠিক আছে, আর অপশন ডি নান অফ দিস, এই প্রশ্নের উত্তর সেটাই হবে। ঠিক আছে, দাঁড়াও, অনেকে জয়েন হচ্ছে না, না জয়েন করেছি। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর কি সকলে বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো আমি যে প্রশ্ন করাবো, আমি কয়েকটাই প্রশ্ন করাবো, যেহেতু বেসিক কনসেপ্ট ক্লিয়ারের, মানে এএনএম জেএনএম খুব কঠিন বিষয় নয়। ঠিক আছে, সহজই প্রশ্ন আসবে আমাদের অন্তত ম্যাথমেটিক্স সেকশনে। ঠিক আছে, মানে এই চ্যাপ্টারে যদি আসে সেইখানে, মানে যদি আমি অ্যাভারেজ চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন, হ্যাঁ বলো কি বলছো। ওই যে কনজিকিউটিভ মানে কি, পরপর সংখ্যা? দাঁড়া, আমি শুনতে পাচ্ছি না। কোন এক বলছি সেকেন্ড দাঁড়াও, কনজিকিউটিভ দিয়ে দিলেন। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ভয়েসটা বাড়িয়ে দিই। হ্যাঁ কি বলছো বলো এবার। বলছি কনজিকিউটিভ মানে পরপর সংখ্যা, যে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, পরপর সংখ্যা। কনজিকিউটিভ মানে পরপর সংখ্যা, আমি বললাম তো, হ্যাঁ কনজিকিউটিভ মানে পরপর সংখ্যা। ঠিক আছে,
তাহলে এবার আমরা আরেকটা জিনিস, এবার গড় যখন একটা প্রশ্ন করালাম, তো একটা কনসেপ্ট তোমাদের প্রত্যেককে বলে দিই যে গড়ের যেরকম জলের যে নিয়মটা হয়, ধরে নাও আমরা তিনটে পাইপে, ছোট ছোট পাইপে আমরা কাচের যে এগুলো হয়, নলগুলো হয়, সেখানে যদি আমি জল রাখি, ধরে রাখো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি তোমাদের যে গড় জিনিসটা কি সেটা বোঝানোর খুব ভালো অপশন এইটাই, ঠিক আছে? ধরে নাও কোথাও এতটুকু জল আছে, এতটা, ঠিক আছে? দাঁড়াও, কে আসলো? কোথাও কোথাও এতটা জল আছে, ঠিক আছে? কোথাও ধরলাম যে এতটা জল আছে, এতটা, আর কোথাও ধরলাম যে এতটা জল আছে, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। যদি এই পুরোটাকে যদি আমরা যদি কানেক্ট করে দিই, ধরো না কোনোভাবে যদি কানেক্ট করা সম্ভব হয়, যে চলো তিনটাকে কানেক্ট করে দিলাম, তাহলে জলের নিয়ম অনুযায়ী একটা গড় তৈরি হয়ে যাবে। মানে কি, যে জায়গাটা বড় ছিল সেটা, যে জায়গাটা ধরো ফাঁকা ছিল সেই জায়গাগুলো ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? এইরকমভাবে একটা গড় তৈরি হয়ে যাবে। এইটাকেই বলে অ্যাভারেজ, এটাকেই বলে গড়। মানে ধরে নাও যে এখানে বেশি ছিল, কিন্তু এর এর ঘাটতিটা বেশি ছিল বলে এটাকে পূরণ করার জন্য এখান থেকে কিছুটা জল এখানে রাখলো, আবার এখান থেকে কিছুটা জল এখানে লাগলো, এবং সবার মধ্যে একটা সমান তৈরি হয়ে গেল, ঠিক আছে? এটাকেই বলে গড়। এই কনসেপ্টে হচ্ছে গড়ের কনসেপ্ট, ক্লিয়ার? তো এটাকে আমি জলের নিয়ম যেরকম আছে, হ্যাঁ বলো। একটু স্ক্রিন বড় করেন, দেখতে পাচ্ছি না। আচ্ছা, বিশ্ব, ছোট হয়ে যাচ্ছে, দাঁড়াও বলছি তুই তুই সবটা ছোট করে রেখেছিস, তুই বড় কর, স্ক্রিন ঠিকই আছে। দাঁড়াও, তাও আমি দেখছি না ছোট তো করা। সত্যি তো আছে। এবার দেখো তো হচ্ছে, এটা করা গেল। স্যার ঠিক আছে স্যার, একটু জুম করেন, জুম। জুম তুমি করে দেখো, কারণ এখান থেকে জুম করলে লেখানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, হয়ে যাচ্ছে, আমি পেয়ে ঠিক আছে, ঠিক গেছি। আছে, ওকে ওকে, হ্যাঁ। জুম হচ্ছে। তাহলে এইবার আমি যদি প্রশ্নে চলে আসি, এই প্রশ্নটাকে করাই, ধরো চলো এই প্রশ্নটাই করো, সলভ। হ্যাঁ, বলেছে 20টি সংখ্যার গড় 12, 20টি সংখ্যার গড় 12, ঠিক আছে? প্রথম 12টি সংখ্যার গড় 11 এবং পরের 7টি সংখ্যার গড় 10 হলে শেষ সংখ্যা কী হবে, এরকম বলেছে। মানে আমি যদি একটা স্ট্রাকচার ড্র করি, ধরে নাও এটা আমি 20টার জায়গা, এটা আমি ভাবছি, এটা ধরে নাও 20টার জায়গা, এরকম যদি ভাবি, প্রথম 12টার জায়গা ধরে নাও এখানে 12টা আছে, মানে 1 থেকে 1 to 12 এখানে রয়েছে, এটা ধরে রাখলাম। প্রথম 12টির গড় বলেছে 11 করে, গড় 11, এবং পরের 7টি 12, আর এখান থেকে যদি 13 থেকে শুরু করো, 13 আর মানে 12 আর 7-এ 19 হয়, তাহলে 19 অবধি আর কি, ঠিক আছে? এদের গড় কতগুলো আছে, মানে প্রথম 11টি, 20টি সংখ্যার গড় 12 বলে দিয়েছিল, প্রথম 12টি সংখ্যার গড় 11, সরি, এখানে 12টি সংখ্যার গড় হচ্ছে 11 করে, তাহলে মোট কথা হয়ে যাবে 12 × 11, তাই না? মোট এখানে ঠিক কতগুলো সংখ্যা, পরের 7টি সংখ্যার গড় মানে এক একটার কথা বলা হচ্ছে, হ্যাঁ, 10, তাহলে মোট কত হয়ে যাবে না 7 × 10 70, ঠিক আছে? তাহলে এইবার এখানেও আছে, আর এখানে 12 আর 11 এটাও গুণ করা আছে, 12 11 গুণ করলে হয়ে যাবে 2, আর এখানে 3, এখানে 1, 1 3 2 132, এখানে 70, এবং হচ্ছে শেষ সংখ্যা। তুমি দেখো 20টা সংখ্যার মধ্যে 19টা সংখ্যার কাউন্ট হয়ে গেছে, মানে 20 নাম্বার সংখ্যা এটাই রয়েছে। তো এটা আমি বেসিক ধরে করলাম, আরেকটা শর্টকাট ধরে করাচ্ছি, দুটোই ধরে করিয়ে শিখিয়ে দিচ্ছি। তো এখানে বলেছে 20টি সংখ্যার মধ্যে 20টি সংখ্যার গড় 12, তাহলে 20টি সংখ্যার মোট কথা হবে না 20 × 12, 12 দুগুণে 24, 240, খুবই সহজ। আর এদের মোট কত হচ্ছে 132 যোগ 70, তাহলে কত আসছে দেখো নাও, 70, 7 3 10, 202 হয়ে যাচ্ছে, তো কত গন্ডগোল হয়েছে, 2, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 132, আর এখানে 70 যদি যোগ করা হয়, তাহলে 2, আর এখানে তোমার 0 2 202 হয়ে গেল। তাহলে সেই সংখ্যাটি কত হবে, টোটাল সংখ্যা 240, আর তার থেকে 202 যদি বাদ দিয়ে দাও, তাহলে থাকছে 38। তাহলে এইভাবে আমরা 38 অ্যান্সার অপশন ডি করে দিতে পারি, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে
এখানে একটু সময় লাগছে, ঠিক আছে, আমি একটু কম সময়ে করতে চাইছি। এই অঙ্কটাই ধরো না, আমি যদি একটু কম সময়ে করতে চাই, ঠিক আছে, কি আসলো আবার, দাঁড়াও, এটাই যদি আমরা কম সময়ে করতে চাই, ঠিক আছে, তো কিভাবে হবে সেটা একটু জানিয়ে দিই তোমাদের। যে ধরে নাও 20টি সংখ্যাকে দ্বিভাগে এইভাবে ভাগ করেছে যে 12টি সংখ্যা, 12, দাঁড়াও একটু হয়ে যাচ্ছে না তোমাদের, আমি বুঝতে পারছি, একটু মোটা করে নিচ্ছি, বেশি হয়ে যাবে। আসলে আমি আমার একটা আলাদা কম্পিউটার থেকে আমি ক্লাস করাতাম, তো আজকে ওই কম্পিউটারটা একদম খারাপ হয়ে গেছে, ওই জন্য তড়িঘড়ি করে এইখানে নিলাম, ওই জন্য একটু লেখালেখিতে একটু অসুবিধা হচ্ছে। তো চলো এখানে 12টির একটা গড় আমি ধরে রাখছি, এইভাবে আমি করাচ্ছি, এবং 7টির একটা গড় বলে রেখেছে, আর আমার লাস্ট 12 সাথে 19 হয়ে গেল, এবং একটি পড়ে আছে, এর গড় জানতে চেয়েছে। তো আমি ধরে রাখলাম যে সবারই গড়, যেহেতু সবগুলোর গড় বলে দিয়েছে 12, 20টি সংখ্যার গড় 12 বলে দিয়েছে, তাহলে 12 বলে রাখলাম। এবার এইখানে এবার একটু কানেক্ট করো, তাহলে বুঝতে পারবে যে এবার আমাকে কি বলছে, যে 12টি সংখ্যার মধ্যে 12টি সংখ্যার গড় 11, 11 মানে এক কম আছে, এটা 11, ঠিক আছে। 7টি সংখ্যার গড় 10, আরও কম, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত কম আছে না, এক করে কম আছে, কতগুলো সংখ্যা না, 12টা সংখ্যার এক কম, তাহলে টোটালে অ্যাভারেজের থেকে 12 কম আছে, ঠিক আছে। 12 ইন্টু 1, 12 কম আছে। ঠিক একই রকমভাবে এখানে কত কম আছে, 2 করে কম আছে, কতগুলো সংখ্যা না, 7টা সংখ্যার, তাহলে 7 দুগুণে 14 কম আছে, ঠিক আছে। তাহলে দেখো হিসাব করে 1 নাম্বার যেটা বাকি পড়ে থাকলো, 20 নাম্বার প্রশ্ন, মানে 20 নাম্বার সংখ্যাটা, 20th নাম্বারটা, যার অ্যাভারেজ 12 দেওয়া ছিলই, মানে প্রথম প্রত্যেকটারই 12 ছিল, যেহেতু আমার এখানে 20টি সংখ্যার গড় 12 বলেছিল, কিন্তু এখানে এক্সট্রা করে এরা কম আছে, কত কম আছে না, 12 কম আছে, আর এদিকে 14 কম আছে, 12 আর 14 যদি যোগ করো 26 কম আছে, এবং তার জন্য এটা কি হবে, এই সংখ্যাটা আরও 26 বাড়বে। তাহলে 12 আর 26 যোগ করলে 38 হয়ে যায়। যদি আমরা বেসিক এটাও দেখিয়ে দিলাম, আর এটা শর্ট দেখিয়ে দিলাম, দুইভাবেই আমাদের 38 অ্যান্সার আসলো। বলো, এটা 2024-এর ফুড এসআই প্রশ্নে এসেছিলো, এবং এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে, এমন কোনো ব্যাপার নেই। আমাকে বলো এই প্রশ্নের মধ্যে কারো বুঝতে অসুবিধা হয়েছে কি, তাহলে আবার বোঝাবো। না স্যার, ক্লিয়ার। ক্লিয়ার আছে, চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই। স্যার স্যার বলো কি বলছো। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে, চলো। আর রিপিট করে দেন। এটা রিপিট তো করা যাবে না, তো আমাকে তাহলে প্রথম থেকে করাতে হবে। তোমার এখানে কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বলো, আমি বলে দিচ্ছি ওই জায়গাটা। শেষের যে কথাটা আমি বলে দিচ্ছি, এই পয়েন্টে আমি আরেকবার তোমাদের ডিসকাস করে দিচ্ছি, দাঁড়াও। এখানে আমি যেটা বললাম যে 12টি সংখ্যার গড় আমাদের 11 দেওয়া ছিল, এবং 7টি সংখ্যার গড় 10 দেওয়া ছিল, ঠিক আছে। এর গড় জিজ্ঞেস করেছে, আর সবার গড় 12 দেওয়া ছিল, ঠিক আছে। ওই 12-র হিসাবে যখন ক্যালকুলেশন করছি, তো 11টা এক কম, আর কতগুলো সংখ্যা, 12টা সংখ্যা, 12 একে 12, তাহলে 12 টোটাল কম হচ্ছে হিসাবে, গড়ের থেকেও 12 কম মোটে। 7টা সংখ্যার হিসাবে যদি দেখি, তাহলে এখানে আসছে কত, 2, কারণ 10 দিয়েছে গড়ে 7টা সংখ্যার, আর আমার ছিল 12, তাহলে প্রত্যেকবার 2 করে কমছে, তাহলে ওই হিসাবে 7 দুগুণে 14, তাহলে টোটালে 14 কমে গেল। 14 আর 12 যোগ করলে আসছে 26। তাহলে দেখো যে 26 কম আছে, তাহলে শেষের সংখ্যাটা নিশ্চয়ই যে 12 গড় ছিল তার থেকে 26 আরও বেশি নিয়ে আসতো বা বেশি হতো, তাহলে ওই হিসাবে 12 আর 26 যোগ করে 38 চলে আসবে। এইভাবেও আমরা অ্যান্সার করতে পারি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাই। এই প্রশ্নটা একই রকম আছে প্রায়, তোমরা একটু করার চেষ্টা করো, তো একটু কনসেপচুয়াল অঙ্ক আছে, তোমরা একটু আগে নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমি করছি।
দেখো প্রশ্ন কি বলেছে, আমরা যদি প্রশ্ন যদি দেখি, বলেছে 25টি সংখ্যার গড় 48.2, 25টি সংখ্যার গড় বলেছে। প্রথম 10টি সংখ্যার গড় 47, শেষ 12টি সংখ্যার গড় 49। তার মানে 10টি সংখ্যা, 10 আর এদিকে 12, 10 আর 12 22টি সংখ্যা বলে দিয়েছে। তাহলে এবং 49 হয় বলে দিয়েছে, 58, 69 এবং বাকি সংখ্যাগুলির গড় কত, মানেটা কি? মানেটা বলছে 25টি সংখ্যা, যদি আমি প্রথম 10টি সংখ্যা ধরে নিই, 10টি, প্রথম 10টি, ঠিক আছে, প্রথম 10টি আর শেষ 12টি, তাহলে শেষ 12টি, তাহলে দেখো 10 আর 12তে 22 হয়ে গেল। আমি ধরে রাখলাম এটা 23 নাম্বার, এটা 24 নাম্বার, এটা 25 নাম্বার, আমি মাঝে রাখলাম, ঠিক আছে, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, এই তিনটি সংখ্যা দেওয়া আছে। কিছু ভ্যালু তো দেওয়া আছে নিশ্চয়ই, সেই ভ্যালুটাকে আমরা যদি কানেক্ট করি, প্রথম 10টি সংখ্যার গড় আমার দিয়েছে হচ্ছে 47, ধরে রাখলাম এইটা হচ্ছে 47, ওকে, 47, আর শেষ 12টি সংখ্যার গড় 49, তো এখানে আমাকে দিয়েছে 49, 49, আর 58, 59 কোন একটার ভ্যালু, কারো ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে, কত দিয়েছে না, অনেক বড় যদি আমি হিসাবে যাই তাহলে আমি এখানে লিখে রাখছি নিচে 58, আর একটা দিয়েছে 69, এখানে দেয়নি, আমার এখানে বের 91 করতে হবে। বেরিয়ে গেল, কত বেরোলো? 91 চলে গেল। অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে দেখছি। এই 58 আর 69 যেটা আছে এটা প্লাস হবে না সঙ্গে? দেখো এখানে হিসাবটা করো, আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এইখানে 10টি আছে, এটা 10 আর 12 22 হয়ে গেল, তাই তো? তাহলে নিশ্চয়ই স্যার সেম 25, ভাবেই করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষে আমার 144 মানে 147 বেরালো, আচ্ছা আর এটা এটা 3 বেসিক দিয়ে ভাবে ভাগ করে দিচ্ছি করলে। তাহলে, হ্যাঁ একবার আমি করে নিই তারপরে দেখো তাহলে, ঠিক আছে। ঠিক 10টি আছে। সংখ্যা 47, তাহলে আমি যদি এগুলো বেসিক ভাবে করি, আমি শর্টকাট ধরছি না, নর্মাল ভাবে যদি আমি করি, 10টি সংখ্যা 47, তাহলে মোট কত হবে 47 ইন্টু 10, তার মানে এখানে মোট আসছে 470, ঠিক আছে। এক্ষেত্রে কত আসবে 12 ইন্টু 49, ঠিক আছে। এটা গুণ করে দেখো, 5 12 60, 600, আর ওদিকে 12 যদি কম হয় তাহলে হবে হচ্ছে 588 আই থিঙ্ক, তাও একবার করে দেখছি আমি, 49 আর এখানে 12, তাই তো? চলো 9 দুগুনি 18, 18 থাকলো 1, 4 দুগুনি 8, আর 8, আর এখানে তোমার কত আসছে 10 18 8, আর থাকলো 1, 4 একে 4 একে 5, 588, ঠিক আছে। তাহলে 588 আর 470, তাহলে আমার কতগুলো হলো 22টি সংখ্যা হয়ে গেছে, আর হচ্ছে 58, আর হচ্ছে 69, আর এবার আমাকে বলেছে যে 25টি সংখ্যার গড় বলে দিয়েছে 48.2, মানে আমি পুরোটা সংখ্যার গড় বলে দিয়েছি কত 48.2, তাহলে 25টি সংখ্যা যখন বলেছে এটাকে 25 দিয়ে গুণ করো, তাই না? এটাকে যদি 25 দিয়ে গুণ করো কত হয় দেখো, তাহলে 48.2কে 25 দিয়ে গুণ করো, তাহলে এটাকে একটু শর্ট টেকনিকে আমি, আচ্ছা করো, গুণই করো, না হলে কোনো অসুবিধা নেই। 25 দিয়ে গুণ করার মানে হচ্ছে 48.2, এটাকে 25 দিয়ে গুণ করার মানে হচ্ছে আমরা, দাঁড়াও, আমরা এখানে যদি এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে 100 হয়, এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এই হিসাবে আমি যদি যাই 4 একে 4, 4 দুগুণে 8, আর এখানে 50 হয়ে যাবে, দশমিকের জন্য যদি একটা শূন্য নিচে যাই, গুণ করো তোমরা, 100 দুটো শূন্য কাটা একটা দশমিক, তার মানে 125, 125 আসছে, ঠিক আছে। 1250 আসছে মনে হয়, ভুল হয়ে গেল আবার, ওয়েট, না স্যার 1205 1205 আসছে না, কোথাও ভুল করলাম, হ্যাঁ স্যার এখানে 1205 05, ঠিক আছে ঠিক আছে, ওখানে কোনো গন্ডগোল হয়ে গেছিল। 1205 যখন চলে আসলো, ঠিক আছে, তাহলে এইখানে আমার টোটাল 1205 আসছে, আর এইখানে তোমরা যোগ করে দেখো 470, 58,
69 আর 588 যোগ করে এদের যে যোগফল আসবে, আমাদের যোগফল থেকে এটা থেকে বিয়োগ করলে আমার বাকি সংখ্যাটি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো করে দেখো, পূর্ণ সংখ্যাতেই আছে, দশমিকের কোনো ব্যাপার নেই। তাহলে একটাই তো পূর্ণ সংখ্যা আছে অপশানে, অপশান সি হচ্ছে 52, তো সেটা হতে পারে। তা একবার চেক করে নিচ্ছি। 470 588 58 আর 69, 8 8 16 3 8 24 25। আচ্ছা, অ্যান্সার কি বেরোচ্ছে তোমাদের না আলাদা বেরোচ্ছে এইভাবে করলেও? স্যার হ্যাঁ বলো বলো। এখানে আমি যদি এরকম করি 25 ওইভাবে সংখ্যার না, তুমি গড় বলো অ্যান্সার 48.2। কত বলো, হ্যাঁ, অ্যান্সার কত বেরিয়েছে? অ্যান্সার না, আমি আমার প্রক্রিয়াটা বলছি যে 25 ইন্টু ওইভাবে 48.2 একটা সংখ্যা বেরাবে, ওইটা থেকে 58 আর 69কে যোগ করে বিয়োগ করব, যেটা বাঁচবে ওটাকে 23 দিয়ে ভাগ করব, তারপর একটা গড় চলে আসবে। না না, ওটা বলেনি তো, বলেছে কি দেখি তো, যদি প্রথম 10টি সংখ্যার গড় 47 এবং শেষ 12টি সংখ্যার গড় 49, বোঝো ভালো করে, তবে 58 15 69 এবং বাকি, মানে বাকি তো একটি থাকবে, সংখ্যাগুলির গড় কত? আচ্ছা বাকি 23টা। আচ্ছা আচ্ছা, আমাকে আগে বলো যে এই 25 নম্বর প্রশ্নের এটার কত বেরিয়েছে, ভ্যালু কত বেরোচ্ছে যোগ বিয়োগ করে? স্যার হচ্ছে না তো, হচ্ছে না, না এটার মানে ভ্যালু কত বেরাচ্ছে বেরিয়েছে বলো তো? বিয়োগ করে। 25 না 20 এরকম বেরাচ্ছে বিয়োগ করে। কত বেরোচ্ছে? 1205 হচ্ছে, মানে 1205 থেকে 1185 বাদ দিলে 1185, যোগ করে 1185 তো হলো। মানে 20। হ্যাঁ। হুম। আচ্ছা, যদি এখানে 20 হয় তাহলে আমার মনে হয় এই সংখ্যাটা, এই তিনটে সংখ্যার গড় জিজ্ঞাসা করেছে নাকি? 58 তিনটের গড় জিজ্ঞেস করেছে। 58 69 আর 20, এই তিনটে সংখ্যার গড় জিজ্ঞাসা করেছে কি দেখো তো। এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেখো তো অ্যান্সার মিলছে কি কোনোটাতে। একটু ক্রিটিক্যাল কঠিন প্রশ্ন নিয়ে নিয়েছি তোমাদের। আমার জায়গাতে তো আসলো আবার ঘুরে। একই জায়গায় আসলো। 147 ভাগ 3 49। হ্যাঁ 69, তাছাড়া তো উপায় নেই, আর তো কোনোভাবে হচ্ছে না। 49 আসলো তো আমার, আর একটা সেম। 16 17, দেখলো 1 6 12 13 14, 147কে 3 দিয়ে ভাগ করেছে তাই তো। 49। 3 4 12 আর 3 9 27, 49 অপশনে নেই। ঠিক আছে, তাহলে এটাকে স্কিপ করে দাও, কিছু করার নেই, এই অঙ্কটা বলিয়ে নিয়েছি বা কোনোভাবে গন্ডগোল হলো, পরে দেখছি। আমি যেভাবে করেছিলাম সেইভাবে 49 বেরিয়েছিল। ঠিক আছে ঠিক আছে, দেখছি, এটাকে বাদ দিয়ে দাও, কোথাও গন্ডগোল হয়ে গেছে। এই অঙ্কটা করে দেখো, স্পিডে সহজ প্রশ্ন নিয়েছি। সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় 4, শেষ চারটির গড় 4। যদি 7টির গড় 3 হয় তবে চৌদ্দ সংখ্যাটি কত? মিউট করে রাখো, কেউ আনমিউট করে রেখেছো। মানে এটা তো সহজ ছিল, বুঝার কথা। 1 2 3 4 তাই 11 হবে নাকি? 11 হচ্ছে, 5 6 7, 11 হবে 11 অ্যান্সার। হচ্ছে না? ঠিক আছে, দেখছি, জানি না অ্যান্সার, আমার কাছে জানা নেই। সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড়, তাহলে প্রথম চারটি সংখ্যার গড় আমাকে আমাকে আমি যদি এইভাবে ধরি, প্রথম এ বি সি ডি ধরেও তুমি ভাবতে পারো এটাকে এ বি সি ডি ই এফ জি। তো চারটি সংখ্যার গড় 4 বলেছে তো, তাহলে মোট কথা হবে 4 × 4 16, আর
এখানে যদি লাস্ট চারটি তো এটাই থাকছে, তাই না? লাস্ট চারটি সংখ্যার গড় কত হচ্ছে দেখো, লাস্ট চারটি সংখ্যার গড় এটাও 4 বলেছে, তাহলে এটাও 4 × 4 16। আর 7টি সংখ্যার গড় 3 করে ধরেছে, তাহলে 7টি সংখ্যার 7 × 3 21। নর্মালি এই 16 আর এই 16 যখন যোগ করব তাহলে ডিটা দুবার হয়ে যাবে, তাই না? করিয়েছিলাম বিভিন্ন জায়গায় এ বি সি ডি, এটাকে যোগ করেছিলাম আমি। এই যোগটা করে আমাদের এসেছিল 16 প্লাস আবার ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি, এই সবগুলো যোগফল আসছে তোমার 16 16 32। আর যদি আমি এখানে এই যে 21 যেটা পেলাম, 7টি সংখ্যার গড় 3 দিয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি, তো 7টি সংখ্যার গড় আমার দিয়েছে 3 7 21, তাই না? তাহলে ওই হিসাবে যদি আমি দেখি, যদি কাটি, এ কেটে গেল, বি কেটে গেল, সি কাটলো, ডি একটা কেটে গেছে, ই কাটলো, এফ কাটলো, জি কাটলো, কিন্তু একটা ডি পড়ে থাকলো। এই 32 থেকে 21 বাদ দিলে আমার থাকছে 11। আর এই 11টা কার জন্য? না এক্সট্রা ডি এর জন্য। তাহলে ডিটা কি? ডিটা হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে সংখ্যাটা এটা চতুর্থ সংখ্যাও আছে। আবার প্রশ্ন বিভিন্ন রকম করতে পারে, তো চতুর্থ সংখ্যাটি কত হয়ে যাবে? চতুর্থ সংখ্যাটি হবে 11, অপশন ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বলো এই প্রশ্নের উত্তর কি হবে? বলো এই প্রশ্নের উত্তর কি হবে? রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আর 32 বেরোচ্ছে। আচ্ছা দেখছি, ঠিক আছে দেখছি। অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড়ে নম্বর 75 হবে? মানে 8টি সংখ্যার গড় কিন্তু কত করে আছে? 71 করেই আছে। হ্যাঁ, এই 8টি সংখ্যাকে যদি আমি ভাগ করি, যে 7টি সংখ্যা আর একটি হচ্ছে ম্যাথ, 8টি সংখ্যা হয়ে গেল, এরকমই যদি বলে, এবং এদের গড় কত বলেছে আমাদের? 71 করেই বলেছে। ঠিক আছে, গড় 71 করেই বলেছে, তাই না? তো প্রশ্নটা এবার এখানে বলেছে যে অঙ্কেই শুধু বেশি নাম্বার পেতে হবে, গড় হবে 75। মানে অঙ্কেই বেশি নাম্বার পেয়েছে, তার জন্য গড়ে 75 হয়েছে। ঠিক আছে, 75 হয়েছে। তাহলে এই 7টি সংখ্যা 71 থেকে, বা তুমি এইভাবে ভাবতে পারো, ঠিক আছে, যে কত করে বাড়ছে। এইভাবে এটাকে দেখার দরকার নেই, জাস্ট এখানে দেখো, সব থেকে সুবিধা হবে। 71 থেকে কত করে বাড়ছে? 75 যেতে গেলে 4 করে বাড়ছে। আর কতগুলি সংখ্যা আছে? 8টি সংখ্যা আছে, তাহলে প্রত্যেকটাই 4 করে বাড়াতে হবে। তাহলে 4 × 8 32, এই 32 হচ্ছে কি অপশন এ হয়ে গেল অ্যান্সার। এবার প্রশ্নটা হচ্ছে স্যার যে আমি শর্টকাট চাইছি না, নর্মালে চাইছি। তাহলে নর্মালে তুমি যদি করতে চাও, 8টি সংখ্যার গড় 71, তাহলে 8 × 71 তোমাকে বের করতে হবে ক্যালকুলেশন করে। 8 × 8 7 × 8 56, 5 6 8 হলো। ঠিক আছে, এবার বলেছে আরো কত নাম্বার বেশি পেলে অঙ্কে মানে গড় হবে 75। গড় মানে 8টা সংখ্যার 75 করে, 8 × 75, তাহলে 5 8 40 0 4 7 8 56 4 60 600। তাহলে এবার তুমি কি করবে? 600 থেকে 5 5 6 8 বাদ দাও, দেখো 32 আসছে। ঠিক আছে, 32 আসছে। আজকে লেখাটা একটু ছোট ছোট হয়ে যাচ্ছে, যেহেতু আরও কিছু সফটওয়্যার ইনস্টল করতে হতো, আমি লাস্ট মোমেন্টে সময় পাইনি। ঠিক আছে, ওই জন্য পেন ট্যাবটা ঠিকঠাক কাজ করছে না। যাই হোক, এটা হলো, কিছু করার নেই, একটু ম্যানেজ করো না তোমরা। তো এখানে আমরা অনেকভাবে পাই যে যদি আমি 71 থেকে 75 ডাইরেক্টলি আমি যদি বলে দিই যে না 4 বাড়ছে, প্রত্যেকটা থেকে 8টি সংখ্যা থেকে 4 বাড়ছে, 4টে 32, ডাইরেক্টলি অ্যান্সার আমি পেয়ে যাবো।
অ্যান্সার আমাদের 32, অথবা আলাদা আলাদা করেও তোমাদের আমি দেখিয়ে দিলাম। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে চলে যাই। করো দেখি এই প্রশ্নটা। করো এই প্রশ্ন। স্যার 10 তো হবে এটা অ্যান্সার। 10 হবে? বলেছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10, মাঝের সংখ্যাটিও 10, একই হবে অ্যান্সার। মানে ধরে নাও 5টি সংখ্যা, আমি বলে দিয়েছি প্রথম প্রশ্নেতেই যে গড়ের কনসেপ্টটা কি। তাহলে যেহেতু 5টা সংখ্যা আছে এবং জোড় সংখ্যা আছে, আমি এটাকে আমি এক্স ধরেও করতে পারি। আমি যদি মাঝখানেটা ধরো এক্স ধরলাম, তাহলে আগের সংখ্যাটা এক্স মাইনাস 2, তার আগের সংখ্যাটা এক্স মাইনাস 4, যেহেতু জোড় সংখ্যা আছে, আর পরেরটা এক্স প্লাস 2 আর এক্স প্লাস 4, এইভাবেও ধরা যায়। অথবা তুমি যদি এইটাকে এক্স ধরো, প্রথমে এটাকে এক্স ধরো, তাহলে এখানে কি হবে? এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8, সবভাবেই হবে। শুধু আমার এখানে অ্যান্সার মাঝেরটার বেরোবে, তুমি যদি এক্স প্রথমে ধরো তাহলে প্রথমটার অ্যান্সার তোমার বেরোবে। ঠিক আছে? এইটাই হচ্ছে, আর কিছু না। তাহলে যদি বলে যে গড় 10, তাহলে 5টি সংখ্যার গড় 10, তো মোট কত? 5 ইন্টু 10, তাই না? 5 ইন্টু 10 50। আর এইখানে তাহলে যদি আমি সবগুলোকে যোগ করি, সবগুলোকে যদি যোগ করি, দেখো খুব সহজে -2 + 2 + 4 - 4 কেটে যাবে, তাহলে 5x, আর এখানে 50, x = 10। তাহলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারলে যে মাঝের সংখ্যাটা তো 10 বেরোচ্ছেই। আমরা অটোমেটিক্যালি জানি যে যেহেতু আমরা অড সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, তো যদি 5টা পরপর সংখ্যা, মানে কি প্রত্যেকটার গ্যাপ, দেখো জোড় সংখ্যা বলেছে মানে গ্যাপ তো ইকুয়াল, এটার গ্যাপও 2, এটার গ্যাপও 2, এটার গ্যাপও 2, এটার গ্যাপও 2। যখন গ্যাপ ইকুয়াল, তার মানে মাঝের সংখ্যাটাই আমাদের অ্যাভারেজ, গড় হয়ে গেল আমাদের মাঝের সংখ্যাটা। ক্লিয়ার? সহজ প্রশ্ন দিয়েছিলাম। করো দেখি এই প্রশ্নটা। আমরা ক্লাস করব হচ্ছে মানডে, টিউসডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে। 8টার থেকেই করবো, হ্যাঁ 8 PM থেকে ক্লাস হবে। এইটা হচ্ছে আমরা চলবে হচ্ছে পরীক্ষা অবধি, এএনএম জেএনএম এর এক্সাম অবধি আমরা এইটা চালাবো। তারপরে হয়তো অন্য কোনো এক্সামকে টার্গেট করে এগোবো। ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা দিন প্রেজেন্ট থাকবে তোমরা, ম্যাথ রিজনিং সবই চলবে। ঠিক আছে? আর আমি যা আছে গ্রুপে দিয়ে দেবো, পিডিএফগুলো হয়ে যাবে সুবিধে। চলো এই প্রশ্নের উত্তর দাও। একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন কত? বেসিক ভাবে যদি বলো 10টি সংখ্যার গড় 80, তাহলে মোট কত? 800, তাই তো? আর সর্বোচ্চ সর্বনিম্ন মানে দুটি নাম্বার যদি না ধরা হয়, গড় 81, মানে এটা আমাদের 80 × 10 ছিল, আর তারপরে আমাদের 81 × 8 হবে, কারণ 8টি সর্বনিম্ন সর্বোচ্চ বাদ। তাহলে 8 একে 8, 8 8 64, 648, তাই তো? তাহলে যদি আমি এটাকে বিয়োগ করি, তাহলে থাকছে আমার 2, 4 একে 5 মানে 5, 152। 152 মানে কি? একটা সর্বোচ্চ, ম্যাক্সিমাম প্লাস মিনিমাম, ম্যাক্সিমাম প্লাস মিনিমামের যোগফল। ম্যাক্সিমাম আছেই 92, তাহলে মিনিমাম কত হবে? 152 - 92, তাই না? 0 আর কত আসবে? 6 60 60, অপশন ডি অ্যান্সার। বেরিয়েছিল অ্যান্সার তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে।
আশা করি বেসিক বেসিক কিছু প্রশ্ন থাকছে, কিছু প্রশ্ন একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। প্র্যাকটিসটা তোমরা বুঝতে পারছো যে অ্যাভারেজটা একটু মাথায় রাখবে, যে এখানে যে গড় বলেছে না, অনেক সময় ভুলটা কি হয় তোমাদের, 10টি সংখ্যার গড় 80 বলেছে, মোট বলেনি, কিন্তু আমরা মোট ধরে ফেলি ক্যালকুলেশন করতে গিয়ে। তো এইটা একটু মাথায় রাখবে, তাহলেই হবে। চলো এই প্রশ্নের উত্তর দাও, 8 নম্বর প্রশ্ন। আগেরটার অ্যান্সার 60 হলো। আগেরটার অ্যান্সার 60 হলো, হ্যাঁ। ছটি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37, শেষ 5টির গড় 32 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? এ, বি, সি, টি, ই, এফ। ছটি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37। দেখো ব্যাপারটাকে এটা লেখালে বোঝালে সুবিধা হয়। প্রথম 5টি আর শেষ 5টি। তাহলে দেখো বি, সি, ডি, ই কিন্তু কমন আছে, তাই না? এই চারটে, এই পোর্শনটা এটা কিন্তু কমন রয়েছে, তাই তো? তাহলে প্রথম 5টি সংখ্যার গড় যদি 37 হয়, মোট হবে 37 ইন্টু 5। শেষ 5টি সংখ্যার গড় যদি 32 হয়, বলে দিচ্ছে গড় 32, তাহলে স্যার 25। হ্যাঁ, দেখো আমি কত সহজেই বের করে দিব, যে তুমি বুঝতেই পারছো যে যেহেতু দেখো চারটে সংখ্যা, মাঝের চারটে সংখ্যা কমনই আছে, তাহলে এইখানে যে 37 ইন্টু 5 আর এখানে 32 ইন্টু 5 আমি তো করবোই না। আমি এদের মধ্যে যখন বিয়োগ করব, তাহলে 5 যদি তুমি কমন নিয়ে নাও, 37 থেকে 32 বাদ দিয়ে দিলেও 5 থাকে, তাহলে 5 ইন্টু 5 মানে 25। তাহলে এদের বিয়োগফল 25 আসবে। খুব সহজেই অ্যান্সার হয়ে গেল। আমি 37কে 5 দিয়ে গুণ না করেই হলো, 32কে 5 দিয়ে গুণ না করেই হলো। মানে আমরা করতে চাইলাম এরকম 37 ইন্টু 5 মাইনাস 32 ইন্টু 5, ঠিক আছে? তাহলে আমি যদি এখান থেকে 5 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 37 মাইনাস 32, ঠিক আছে? তাহলে এবার দেখো 5 ইন্টু 5 তার মানে 25, ঠিক আছে? এইভাবে আমরা স্যার করতে পারি। চলো পরের প্রশ্ন, ভালো প্রশ্ন আছে, এটা করার চেষ্টা করো। একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর। 13.5 বছর গড়যুক্ত আরও 8 জন ছাত্র এই ক্লাসে ভর্তি হলো। এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত? বেসিক আর শর্টকাট দুটো ধরেই আমি তোমাদের দেখাচ্ছি এই প্রশ্নটা। আগে একটু সময় নাও, 1 মিনিট সময় নাও, একটু করার চেষ্টা করো নিজে থেকে, তারপরে আমি করাচ্ছি। স্যার 14.25। 14.25। এটা একটু শর্ট টেকনিকে, আচ্ছা নর্মালি আগে বলে দিই কীভাবে। 24 জন ছাত্রের গড় বয়স 14.5, তাহলে 24 জন এবং প্রত্যেকের গড় বয়স হচ্ছে 14.5, এটাকে গুণ করলে আমি এখানে মোট পাবো। ওকে, এবার 13.5 বছর গড়যুক্ত আরও 8 জন, তাহলে আরও 8 জন, 8 ইন্টু 13.5 যদি তুমি গুণ করো, তাহলে এটাও মোট পাবে, এইখানেও মোট পাবে, এখানেও মোট পাবে। এই মোট দুটো তুমি যদি যোগ করো, যোগ করে যেই অ্যান্সারটা আসবে তাকে 24 আর 8-এ কত হবে? 32। এই 32 দিয়ে ভাগ করে দেবে। এখানে যে সংখ্যাটা পাবে তুমি মোট করে, তাকে 32 দিয়ে ভাগ করলেই তুমি গড় পেয়ে যাবে। এটা আমরা করে থাকি।
বাট আমি একটা জিনিস বলছি যে ধরো 24টি সংখ্যার গড় কত বলেছে, 14.5, 14.5। আবার 8টি সংখ্যার গড় আমাদের বলেছে 13.5, তাই তো, 13.5। এবার আমি একটু এইভাবে ভাববো, মানে ভাবছি, ধরে রাখো যে ধরে নিচ্ছি সবারই গড় কমটা মানে 13.5। যদি সবারই গড় 13.5 হয়, এই 24টা সংখ্যার গড় কত করে বাড়লো না, এখানেও 13.5, 14.5 মানে 1 করে বাড়ছে। কতগুলো সংখ্যার না, 24টা সংখ্যার 1 করে বাড়ছে। তাহলে টোটাল মোট কত হয়ে গেল 24। কিন্তু এই 24 আমি তো গড় ধরে নিয়েছি এইটা 13.5, কিন্তু তার থেকেও কিছুটা বাড়বে। কত বাড়বে, এই 24টা সংখ্যা টোটাল মোট 24-এ বাড়লো, কিন্তু কতগুলো সংখ্যা, 24 প্লাস 8 মানে 32। তাহলে 24/32 হয়ে গেল। তাহলে তুমি যদি কাটো 8 324, 4 32, 3 4, 3 4 মানে 0.75। তাহলে তুমি 13.5 থেকে 0.75 যোগ করো, মানে 50 যদি যোগ করো তাহলে 14.25 পাবে। এটাই অ্যান্সার। এইভাবেও করা যায়, ঠিক আছে। এটা মুখে মুখে অ্যান্সার, তাও অনেকটা ক্যালকুলেশন খুবই কম করতে হলো। এখানে শুধু এখানে কম মানে সবই মুখে মুখে করা যায়, কিন্তু এখানে আমাকে বড় ক্যালকুলেশন করতে হচ্ছে। তোমার কাছে যদি টাইমটা ফ্যাক্টর না হয়, সময় যদি থাকে, তাহলে তুমি ধরে ধরে এইভাবে করতে পারো। আর যদি এটা ঠিক, যদি এই কনসেপ্টটা মাথায় না থাকে এক্সামে, তাহলে আমাকে এইভাবে করতে হবে, উপায়। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? রেসপন্স করো। স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো, খুব ভালো একটা প্রশ্ন করো। আমি আজকে 15টা প্রশ্ন নিয়েছি, ঠিক আছে। 10 নম্বর চলছে আর 5টা আছে। দেখো কি আছে প্রশ্নটা, এটা অনেক পরীক্ষায় এসেছে এই প্রশ্ন। দেখো বলেছে এবিসি এর গড় আয় 3200। দুইভাবে করাচ্ছি, একটা শর্ট টেকনিক, একটা বড় করে, যেরকম বেসিক টেকনিক বলতে পারি। এবিসি এর গড় আয় মানে এ প্লাস বি প্লাস সি, মোট করে দিলাম কিন্তু। তাহলে গড় কত হয়ে যাবে, 3200 ইন্টু 3। যেহেতু গড় 3200 বলেছে, তো 3টে সংখ্যা 3টে যোগ করে দিলাম, তাহলে 32 ইন্টু 3 হবে। ঠিক একই রকমভাবে বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু তাহলে কত হবে, 3700 ইন্টু 3। ঠিক একই রকমভাবে এ প্লাস সি প্লাস ডি, যেহেতু এই 3টে সংখ্যা বলেছে, এদের গড় 4000 ইন্টু 3। এবার আমাকে জিজ্ঞেস করেছে তাহলে এ প্লাস বি প্লাস ডি, ও আচ্ছা না 4 নম্বরটাও বলে দিয়েছে, 4200 ইন্টু 3। তো এর আয় কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এইভাবে যদি তুমি করো, সবগুলো যদি যোগ করা হয় এই সবগুলো থেকে, হ্যাঁ, এ কটা দেখো, এ কটা আছে, এ একটা, এ দুটো, এ 3টে। বি কটা, বিও 3টে। এই বি, এই বি, বি নেই 3টে, এই যে এখানেও বি আছে। বি 3টে, সি 3টে, ডি 3টে, সবগুলোই 3টে 3টে আছে। সবগুলো যদি যোগ করে নিই, সবগুলো ধরো যোগ করে নিলাম, তাহলে যোগ করলে কি দাঁড়াবে, যে 3 কমন নিয়ে নিলাম, এ
প্লাস বি প্লাস এখানে লিখে দিচ্ছি 3 কমন নিয়ে নিলাম ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু এখানেও যদি 3 কমন নিয়ে নাও এগুলো তো সব যোগ করতে হচ্ছে তাহলে বাকিগুলো যোগফল কি 3200 যোগ 3700 যোগ 4000 যোগ 4200 ঠিক আছে। তো এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করো তাহলে আমাদের আরেকটা জিনিস এখানে দেখার যে ধরে নাও আমার চেয়েছে এ, তার মানে বি সি ডি এর মধ্যে এ নেই, তাই না? এর মধ্যে তাহলে এ তো নেই, এদের যোগফল কত 3700 ইন্টু 3, আর এখানে যদি আমি এখানে তো 3 3 কেটে গেল, তাই না? তার মানে এখানে এ বি সি ডি মানে এদের যোগফলের সমান, তো 3700 ইন্টু 3, তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করেও বিয়োগ করেও অ্যান্সার বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে এখানে এ বি সি ডি চারটে আছে, এ বি সি ডি চারটে আছে, আর এখানে বি সি ডি আছে, তাহলে বিয়োগ করলে এ এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এ এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু হবে এই যে সবগুলোর যোগফল, যে 3200 প্লাস 3700 প্লাস 400 প্লাস 4200, আর এটা মাইনাস 3 ইন্টু 3700, মানে 3 ইন্টু 3700 মানে আমি 3700 তিনবার লিখে দিই, মাইনাস 3700 মাইনাস 3700, ঠিক আছে? তো একটা 3700 কেটে যাচ্ছে, দেখি এটা এইভাবে করি, তোমাদের ভালো লাগবে এটা দেখতে, যে এই একটা 3700 প্লাস মাইনাস কেটে গেল। যদি আমি এই 3700 সঙ্গে এইটা কাটি, তাহলে এখানে আরও 300 পড়ে আছে, আর 3700 সঙ্গে যদি এইখানে কাটি, তাহলে এখানে 3700 এখানে মাইনাস 500 পড়ে আছে, তাই তো? মাইনাস 500, আর এদিকে যদি কাটি তাহলে এখানে মাইনাস 200 পড়ে আছে, আর দেখো 4200 থেকে 200 বাদ দিয়ে দিলে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4000, ঠিক আছে? তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিছু করার নেই, তাহলে আমাদের এখানে সবগুলো যোগফল বের করতে হবে, আর সেখান থেকে এটাও যোগফল 37×3 মানে 1110, ঠিক আছে? এখান থেকে বিয়োগ করে তোমাদের অ্যান্সার বের করতে হবে, দেখবে অ্যান্সার 4000ই বেরোবে, এর বাইরে কোথাও বেরোবে, ঠিক আছে? আর স্যার। হ্যাঁ স্যার বলো। বলছি যে কোনটা বিয়োগ করতে হবে ওটা বুঝতে পারলাম না। আচ্ছা আমি বলে দিচ্ছি আরেকবার, যখন আমি এখানে এই সবগুলোকেই যোগ করব, সবগুলো যখন যোগ করছি আমি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এ 3 বার আছে, বি 3 বার, সি 3 বার, ডি 3 বার, তাহলে 3 কমন নিয়ে নিলাম, মানে 3a প্লাস 3b প্লাস 3c প্লাস 3d হতো নর্মালি, তাহলে 3 কমন নিলাম, কমন নিলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এগুলো প্রত্যেকটার সঙ্গে যেহেতু 3 গুণ আছে, যেহেতু প্রত্যেকটাই আমাকে যোগ করতে হচ্ছে, তার জন্য আমাদের 3 কমন নিয়ে নিলাম, বাকিগুলো সংখ্যার যোগফল। এর যোগফল দেখো এখানে 4টে সংখ্যা আছে, এ বি সি ডি, আর এখানে কটা আছে? 3টে সংখ্যা আছে, সবগুলোতে 3টে আছে। আমার চেয়েছে কি এ এর আয় জিজ্ঞেস করেছে, তাহলে এখানে যেটা বি সি ডি রয়েছে, তাহলে এই পুরো সংখ্যা থেকে বি সি ডির পার্টটা বিয়োগ করে দিলে এ এর ভ্যালু পেয়ে যাবো, মানে এ ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস বি প্লাস সি প্লাস ডি, তাই না? মাইনাস হয়ে যাবে, কেটে গিয়ে এতে পড়ে থাকলো। ওই জন্যই এই পুরো ভ্যালু থেকে এখানে ভ্যালুটা যোগ করলে দেখো কত আসবে, এই পুরো ভ্যালু থেকে এই ভ্যালুটা বিয়োগ করলে 4000 পেয়ে যাবেন। ক্লিয়ার? স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম কি এভাবে করলে হবে না? মানে প্রথম এবিসি যেটা আছে 3200 আছে, হ্যাঁ। দ্বিতীয় যেটা আছে বিসিডি 3700, হুম তো আমার এখানে বিসি একটা কমন আসলো দুটো থেকে, হুম। তো এ আর ডি বাঁচলো, হ্যাঁ। তো আমি দুটোকে বিয়োগ করলাম, আর এ ডি এর ভ্যালু মানে দুটোর যোগফল পেয়ে গেলাম 500, মানে 3200 থেকে 3700। না 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 না, বি আর সি কমন আছে তোমার, তাই তো? হ্যাঁ। মানে তুমি বলতে হুম। চাইছো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 3200, কিন্তু না 3200 ইন্টু 3, হ্যাঁ? আর কারণ এগুলো হচ্ছে, এটা গড় ছিল, 3টে সংখ্যার গড় 3 দিয়ে গুণ করে আমার এটা মোট হলো, তাই তো? গড় কিন্তু নেই। হুম। তাহলে এবার তুমি বলছো যে বি প্লাস সি প্লাস ডি
ইকুয়াল টু তুমি বলছো যে 3700 ইন্টু 3 যে রয়েছে, এবার বলো কি বলছো এই জায়গা থেকে। তিনটা ভাবিনি আমি ও প্রথমে। তাহলে হবে না। তো আবার বলছি যে এখানে কিন্তু গড়ে দেওয়া আছে, মোটে দেওয়া নেই, এই জায়গাটায় গন্ডগোল করো না, না হলে এত বড় হতো না। আবার অনেকেই বলবে এখানে আরেকটা শর্টকাট হয়ে যেত এই প্রশ্নটাতে, যদি তাদের গ্যাপগুলো ইকুয়াল থাকতো। দেখো এখানে 3200 3700 গ্যাপ 500 হয়ে গেল, আর এদের মধ্যে 300 হয়ে গেল, এদের মধ্যে 200 হয়ে গেল, গ্যাপ ইনইকুয়াল আছে। যদি ইকুয়াল থাকতো, প্রত্যেকটায় 300 করে গ্যাপ থাকতো, তাহলে খুব সহজে অ্যান্সার করতে পারতাম। ঠিক আছে, তো ঠিক আছে, ওরকম প্রশ্ন থাকলে আমরা ডিল করতে পারবো। তবে এটা একটা বেস ফর, এটা ধরে এগোবে। করো এই প্রশ্নের উত্তরটা দাও, দেখি কেমন পারো। বলো এই প্রশ্নের উত্তর। প্রশ্নটা একটু বুঝিয়ে দিই ভালো করে। প্রশ্ন বলেছে একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 48 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। মানে ব্যাটসম্যানটা আপ টু 13 ইনিংস তো সে খেলেছে, তাই না? 13টা ইনিংস খেলে 13টা ইনিংসের একটা গড় তো ছিল, জানি না কত গড় ছিল, একটা গড় তো ছিল, কিছু একটা গড় ছিল, ঠিক আছে। কিন্তু যখন সে, সরি 13 নম্বর নয়, 11 নম্বর, এক সেকেন্ড, কারণ 12তম ইনিংস খেলেছে, 44 রান করেছে, তাহলে এখানে 11টা, ওহো আবার কাটলাম, 11th ইনিংস পর্যন্ত তার একটা গড় ছিল। যখন 12th ইনিংসে খেলেছে, 12th ইনিংসে সে কত রান করেছে না, টোটাল রান করেছে 84 রান করেছে। 84 রান করার পর যেই গড়টা 11 অবধি ছিল তার, 12 নম্বরে যেহেতু রানটা বেশি করেছে, তার জন্য 4 করে বেড়ে গেছে, পুরো গড় 4 করে বেড়ে গেছে। ঠিক আছে, মানে যা ছিল এটা অ্যাভারেজ ছিল আগের, পরের অ্যাভারেজটা কি হয়েছে, 4 করে বেড়ে গেছে। তাহলে আগের অ্যাভারেজ থেকে 4 করে বেড়েছে গড়ে। তো 4 করে যে বেড়েছে, কতগুলো ইনিংসে 4 করে বেড়েছে, 11টা ইনিংসে 4 করে বেড়েছে, তাহলে 4 11 44, তো 44টা সে বেড়েছে। মানে এখান থেকে 44 সে, এটার এই যে ঘাটতিটা সেটা পূরণ করেছে। কে পূরণ করেছে? বেশি রান থেকে কমিয়ে দিয়েছে অ্যাভারেজটা। তাহলে এই 84 থেকে 44 যদি বাদ দিয়ে দাও, যেটা থাকবে 84 থেকে 44 বাদ দিলে 40, সেটা হচ্ছে বর্তমান অ্যাভারেজ, মানে যেটা 12 নম্বর ইনিংস পর্যন্ত অ্যাভারেজ, সেটাই থাকলো। কিন্তু যদি জিজ্ঞাসা করে যে আগের অ্যাভারেজ কত বা 11তম ইনিংস অব্দি অ্যাভারেজ কত, তাহলে 44 থেকে 4 কমিয়ে দাও, 36 হয়ে যাবে আগের অ্যাভারেজ। ঠিক আছে, 36। বলো কোথায় অসুবিধে? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন ছিল। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন অনুযায়ী 12তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাই করে রাখো, এটাই তোমরা, এটা কিন্তু 11th ইনিংস আছে, হ্যাঁ, এটাই তোমরা টুকে রাখো বা এটাই নোট করে রাখো। খুব ভালো একটা প্রশ্ন এটা। কারো অসুবিধা হলে বলতে পারো। স্যার আবার রিপিট করেন একটু। প্রথম থেকে হুম। ওয়েট, আমি আরেকবার না হয় রিপিট করে দিচ্ছি। দেখো ভালো করে,
বলেছে 12তম ইনিংসে 84 রান করেছে। তা 12তম ইনিংসে 84 করেছে মানে প্রথম থেকে ফার্স্ট টু বা আপ টু 11তম ইনিংস অবধি তো ওদের রান ছিল কিছু একটা, না 11th পর্যন্ত সে কিছু একটা গড় তো তৈরি করেছিল। তাহলে ধরে রাখলাম কিছু একটা গড় তার ছিলই, অ্যাভারেজ ছিলই, জানি না কত ছিল সেটা বের করবো পরে। কিন্তু 12তম ইনিংসে সে 12th ইনিংসে সে কত রান করেছে? 84 রান করে দিয়েছে। তো 84 রান, দেখো 84 রান করাতে তার গড় আগের থেকে বেড়ে গেছে। কত বেড়েছে? না আগের থেকে তার গড় বেড়ে গেছে। তাহলে জলের নিয়ম অনুযায়ী বা গড়ের নিয়ম অনুযায়ী এইটা এখানে বেড়েছে, তার মানে নিশ্চয়ই এই ভ্যালুটাও কমেছে গড়ের তৈরি করার জন্য। তো কথাটা হচ্ছে কত করে বেড়েছে বললো? প্রত্যেকে 4 করে বেড়েছে। মানে কি কারা বাড়বে? যাদের আগে ছিল সেখান থেকে তো বাড়বে না। তুমি তো বলতে পারো না 12তম ইনিংসে বেড়েছে, 12তম ইনিংস তো সঙ্গে হলো, তো ওখানে বেড়েছে না কমেছে সেটা তো বোঝা যাচ্ছে না। সে 84 রান করেছে, 12তম ইনিংস কানেক্ট করাতে আগের থেকে 4 করে বেড়ে গেছে। তাহলে এইখানেই হচ্ছে কথা যে 4 যে বেড়েছে কার জন্য বাড়লো? নিশ্চয়ই সে অ্যাভারেজের থেকে অনেক বেশি রান করেছে। তো কত বেশি রান করেছে? না সে 4 যদি আমি ক্যালকুলেট করি কতগুলো সংখ্যার, না 11টা সংখ্যার, 11টা সংখ্যার 4, 4 11 44, 44 যে বাড়ালো, মানে নর্মালি অ্যাভারেজ তো এখানে ছিল, বাড়লো কেন? এই 44টা কীভাবে বাড়লো? না এই অনেক বেশি রান করেছে, সেটাকে ঘাটতি পূরণ করার জন্য। মানে আমি কি বলেছিলাম জলের নিয়ম অনুযায়ী, কেউ যদি এখানে থাকে আর কেউ যদি এখানে থাকে, যখন এটাকে কানেক্ট করে দেবো আমি, তাহলে তো অ্যাভারেজ হয়ে গেল না, এই জায়গাটা অ্যাভারেজ হয়ে গেল, কেউ বাড়লো তো কেউ কমলো। তাহলে এক্ষেত্রে এইটা বাড়াতে হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটাকে কমাতে হয়েছে। এখানে 44 বাড়াতে হচ্ছে, তাহলে এখানে 44ই কমাতে হবে। তো 84 থেকে 44 কমালে কত থাকলো? 40। এটাই তাহলে নতুন অ্যাভারেজ, নিউ অ্যাভারেজ। এটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে 12তম ইনিংসের পর রানের গড় কত ছিল, তাহলে হবে 40, তাই না? এটাই অ্যান্সার। প্রশ্ন যদি জিজ্ঞাসা করতো 12তম ইনিংসের আগে গড় কত ছিল, তাহলে 4 কমিয়ে দাও, এখানে 4 গড়ে বেড়েছে, তাহলে 44 থেকে 4 কমিয়ে দিয়ে 36 হয়ে যেত অ্যাভারেজ। ক্লিয়ার? বোঝা গেছে এবার? হুম। চলো পরের প্রশ্ন। গড় গতিবেগ। গড় গতিবেগ, গড় গতিবেগটা তোমাদের একটু বোঝাতে হবে, নাহলে হবে না। ওয়েট, একটু গড় গতিবেগটা বোঝাচ্ছি। হ্যাঁ, এটা খুব দরকারি কনসেপ্ট। গড় গতিবেগ বা ইংলিশে বলা হয় অ্যাভারেজ স্পিড। সেটা কি? গড় গতিবেগ কনসেপ্টটা হচ্ছে এইরকম, দুরকম ভাবে হয়। যেখানে আমি যেটা আমাদের বেশিরভাগ কি পরীক্ষায় আসার কথা, সেটা হচ্ছে যেখানে দূরত্ব সমান, যেখানে দূরত্ব সমান, ঠিক আছে? তো কীরকম সেটা? ধরে নাও কেউ কোনো স্থান এ থেকে বিতে গেল একটা স্পিডে, আবার বি থেকে এতে ফিরে আসলো অন্য একটা স্পিডে, তখন এর একটা গড় গতিবেগ হবে। ধরে নাও এ থেকে বিতে এক্স কিলোমিটার পার আওয়ার স্পিডে গেল আর ফিরে আসলো ওয়াই কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ হবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এটা হয়ে গেল গড় গতিবেগ। প্রথম কথা, এই যে এ আর বি এর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু একই আছে, দূরত্ব সমানই আছে, তাহলে এটা সম্ভব। তাহলে এই একরকম সম্ভব। দুই রকম, 2 নাম্বার, ধরে নাও কেউ এ থেকে বি গেল, বি থেকে সি গেল, ঠিক আছে? এ থেকে বি গেল কত কিলোমিটার বেগে? না একটা আলাদা কিলোমিটার, এক্স কিলোমিটার পার আওয়ার বেগে। আর বি থেকে সি গেল কত কিলোমিটার? এখানে ধরলাম ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে গেল। যখনই তুমি বলবে যে এ আর বি এর মধ্যে দূরত্ব 500 কিলোমিটার,
আর বি থেকে সি এর মধ্যে দূরত্ব 500 কিলোমিটার। তাহলে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে দূরত্ব এখানে যা আছে এখানেও তাই আছে, দূরত্ব দুটোতেই সমান আছে। দূরত্ব সমান আছে মানে এটার ক্ষেত্রেও আর দূরত্ব দরকার পড়বে না, শুধুমাত্র অ্যাভারেজ স্পিড ফেলবো আর আমরা এখানে ডাইরেক্টলি বলতে পারবো যে 2xy বাই এক্স প্লাস ওয়াই, যেটা ইউনিটে আসবে সেই অনুযায়ী আমরা করতে পারবো। ঠিক আছে, দূরত্ব সমানের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবো। বলে রাখি, যদি দূরত্ব অসমান থাকে, দূরত্ব আলাদা আলাদা থাকে, তাহলে গতিবেগ অ্যাভারেজ স্পিডের ফর্মুলা তাহলে হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, মানে মোট দূরত্ব বাই মোট সময়, যেটা বেগের নিয়ম অনুযায়ী অ্যাভারেজ স্পিড মানে মোট দূরত্ব বাই মোট সময়, এইভাবেও হবে। কিন্তু যদি অসমান থাকে তা, তো আমরা যেটা নিয়েছি দেখি কি নিয়েছি, এখানে সমানই আছে মনে হয়। এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে। একটা জায়গায় গিয়ে ফিরে আসছে মানে দূরত্ব একই আছে। চলো করে ফেলো, 12 নম্বরের উত্তর দাও। বলো 12 নম্বরের উত্তরটা দাও। অ্যান্সার এতক্ষণ তো লাগার কথা নয়। স্যার 60। হ্যাঁ, তার মানে 2xy, 2 ইন্টু এক্স মানে 55 আর ইন্টু ওয়াই মানে 66 বাই এক্স প্লাস ওয়াই মানে 55 যোগ 66। ঠিক আছে, তার মানে আমি এটা গুণ তো করবোই না, ইন্টু হিসাবে রাখবো। 55 66 যোগ করলে 121 হবে। তো এবার যদি তুমি কাটো 11 দিয়ে, যদি তুমি কাটো 11 থাকছে 6 আর 11 দিয়ে কাটলে 5। এবার তুমি গুণ করবে প্রথমে এটা, 5 গুণে 10 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আশা করি অ্যান্সার আমাদের। স্যার দূরত্ব অসমানের ক্ষেত্রে কি দূরত্ব অসমানের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, দূরত্ব যদি অসমান হয় তখন মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময় সেটাই হচ্ছে গড় গতিবেগ। ওকে, তাহলে তখন গড় গতিবেগের ফর্মুলা এইটা আমরা ধরে নেব। ক্লিয়ার? করো দেখি এই প্রশ্নটা। এখানে 3টি সমান দূরত্ব, আমি করাইনি, ফর্মুলাটা বলে দিচ্ছি। 3টি, ওটা দুটো সমান দূরত্ব ছিল, দুটো সমান দূরত্ব ছিল এখানে, তাই না? 3 নাম্বার দিয়ে একটা লিখে দিই। 3টি সমান দূরত্বর ক্ষেত্রে মানে কি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, একই দূরত্ব যদি থাকে, সবগুলো যদি একই দূরত্ব থাকে, হ্যাঁ, কেউ যদি এইখানে এক্স কিলোমিটার পার আওয়ারে বেগে যায়, এখানে ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে যায়, বা জেড কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে অ্যাভারেজ স্পিড গড় গতিবেগ হয়, ফর্মুলাটা মাথায় রাখবে, 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। ঠিক আছে, আগেরটা কি ছিল, 2xy বাই x প্লাস ওয়াই, আর এখানে 3xyz, যেহেতু 3টে গতিবেগ আছে, 3টি সমান দূরত্ব, এটাও যা দূরত্ব, এটাও তাই দূরত্ব, এটাও তাই দূরত্ব, তো 3xyz বাই xy প্লাস yz প্লাস zx, এগুলো সব স্পিড নিয়ে ক্যালকুলেশন, দূরত্বের দরকার নেই। ঠিক আছে, তাহলে ফর্মুলা যদি তোমরা লিখে নিয়ে থাকো, তাহলে আমরা এটার অ্যান্সার বের করো। যেহেতু বলেছে 3টি সমান দূরত্ব অতিক্রম করতে 3টি স্পিড আলাদা আলাদা দিয়ে দিয়েছে, সমগ্র পথের গড় গতিবেগ জিজ্ঞেস করেছে, তাহলে গড় গতিবেগ কি হবে? তাহলে এখানে গড় গতিবেগ তোমার আসছে 3xyz, মানে 3 ইন্টু এক্স বলতে 10
ইন্টু ওয়াই বলতে 8 ইন্টু জেড বলতে 6 বাই এক্স ওয়াই মানে 10 ইন্টু 8, 10 ইন্টু 8 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মানে 8 ইন্টু 6 প্লাস জেড এক্স মানে 6 ইন্টু 10। ওকে, যেখানে এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 8 আর জেড ইকুয়াল টু 6 ধরেই আমরা করলাম। তাহলে এবার ক্যালকুলেশনটা করো, 3 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু 6, এটা 10 আছে, আর এখানে 8 10 80 প্লাস 6 48 আর 6 10 60। তাহলে ক্যালকুলেশনে কি দাঁড়ায়, এখানে তো গুণ আমি করবোই না, এভাবেই রাখবো যতক্ষণ ধরে নিয়ে যাওয়া যায়। 7.65 আচ্ছা, এখানে যোগ করলে 814 140 100 148 আসছে, তাই তো 148। ওকে, তো ক্যালকুলেশন কত দাঁড়ালো এখানে, কত বললেন? 7.65। 188 আচ্ছা স্যার 188 7.65। তো ডট ডট যদি আছে, যেহেতু দশমিকের পর এখানে হয়তো 5-এর পর 5 বা 5-এর স্যার। বেশি থাকবে, তো ওটাকে অ্যাপ্রক্সিমেটলি 7.66 যেটা দিয়েছে সেটাই কিলোমিটার পার আওয়ারই আসবে। ক্লিয়ার? স্যার 188 নিচে। আচ্ছা, হ্যাঁ 1440, হ্যাঁ 188 হবে। ঠিক, ক্যালকুলেশন করে দেখো, এইভাবে বেরোবে, অ্যাপ্রক্স ধরে নেবে। করো দেখি এই প্রশ্নটা, এটা নিয়েই নিয়েছি। অসমান দূরত্ব নেওয়া হয়ে গেছে, একটু ছোট করে দিস, অনেক বড় লিখতে হবে। অসমান দূরত্বটা আমি করিয়ে দিচ্ছি, তো সমগ্র যাত্রাপথটা কত ধরবো, তো কতগুলো ভগ্নাংশ আছে, একটা ভগ্নাংশ আছে 4/5, আরেকটা ভগ্নাংশ আছে 2/15, আর এটা কিসের ভগ্নাংশ না, যাত্রাপথের, আমাকে কিলোমিটার বলেনি। হ্যাঁ, তো এই 5 আর 15 যে হরটা রয়েছে তাদের লসাগু করো, 5 15 লসাগু 15। আমি ধরবো, এখানে ধরবো কি, ধরবো হচ্ছে 15 কিলোমিটার রাস্তা, কোনো অসুবিধা নেই, ধরতেই পারি আমি, ঠিক আছে, যেহেতু অংশ হিসাবে বলেছে। 15 কিলোমিটার কেন ধরবো না, আমি কেটে যাবে সব, পূর্ণ সংখ্যা আসবে তাই। তাহলে আমি একটা ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 4/5 অংশ, তাহলে 15কে যদি আমি 4/5 দিয়ে গুণ করি তাহলে আসবে 12 কিলোমিটার। ওকে, 5 দিয়ে 3 4 12, তাহলে প্রথম 12 কিলোমিটার ধরে নাও, 12 কিলোমিটার, বুঝতে হচ্ছে 12, এখানে আছে 12 কিলোমিটার, সে 15 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে। তারপর 2/15 মানে 2 কিলোমিটার, তাই তো, 2/15 দিয়ে কাটলে 2 কিলোমিটার, তাহলে এখানে ধরো 2 কিলোমিটার, 2 কিলোমিটার পথ সে 8 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, এবং বাকি অংশ মানে 1 কিলোমিটার, 15 থেকে 14 চলে গেল, বাকি থাকলো 1 কিলোমিটার, 1 কিলোমিটার সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, ব্যাস। এখানে আমাদের গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এবার এখানে কথাটা হচ্ছে, গন্ডগোলটা হবে, তো আমি তার জন্যই করে দিচ্ছি যে এখানে কি দেওয়া আছে, এটা ডিস্টেন্স দেওয়া আছে, এটা স্পিড দেওয়া আছে, তাহলে টাইম কি হবে, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হবে। তাহলে টাইম ইকুয়াল টু, এখানে ডিস্টেন্স 12 আর স্পিড 15, এটা ঘন্টা, ঠিক আছে। এক্ষেত্রে টাইম কত হবে, ডিস্টেন্স কত আছে 2 আর স্পিড আছে 8, এত ঘন্টা, এখানে টাইম হবে 1/5 ঘন্টা, ঠিক আছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো, টোটাল ডিস্টেন্স তো 15 কিলোমিটারই আছে যোগফল করলে, আর টোটাল টাইম আছে 12/15, কেটে ছোটোই করে দিই, তাহলে এখানে যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 5 15, 2 দিয়ে কাটলে 1/4 1/5, তাই তো, এটা 1/5ই আসছে।
তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন হবে 4 এর 5 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 5। নিচেরটা লসগু করো, নিচেরটা যদি লসগু করো, নিচেরটা লসগু আসছে আমাদের 5, আর এখানে আসছে 4, না 5 কেন হবে, 20 হবে, 20 লসগু আসবে 5, 4 4 4 16 প্লাস 5 প্লাস 4 আর উপরে 15 রয়েছে। তাহলে এটাকে যদি আমি একটু এইখানে নিয়ে আসছি, একটু পাশে এইখানে নিয়ে আসছি, তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়াবে, উপরে 15 চলে গেল ইনটু তারপরে উপরে 20, নিচেরটা উপরে চলেই যাবে তাই না, এই পার্টটা ঘুরে এইদিকে চলেই আসলো ক্যালকুলেশনে, আর নিচে আসবে 16 25, তাই তো। তো ক্যালকুলেশন করো কত আসছে, 5 দিয়ে যদি কাটো, 5 5 25, 3 5 15, আর 5 দিয়ে করলে 4, 3 4 12, তাহলে হিসাবে 12 কিলোমিটার পার আওয়ার, 12 3 4 12, তাহলে অপশন বি আনসার। ঠিক আছে, এই অঙ্কটা একটু বড় হবে, স্বাভাবিক ব্যাপার, বড় হলো ক্যালকুলেশন জানতে পারলে তোরা বড় একটু মাথায় রাখ। এটার পরে এইদিকে করেছি, ক্লিয়ার হয়েছে? চলো লাস্ট অঙ্ক, clear। শেষের অঙ্ক করে ফেলো, খুবই সহজ প্রশ্ন নিয়েছি, করো করে অ্যাভারেজের মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম। কালকে তো হবে না, পরশু দিন নতুন, ও কালকে তো বুধবার, কালকে তো করাবো, হ্যাঁ কালকে করাবো ক্লাস। বলো এই প্রশ্নের উত্তর কি করবে তোমরা? বলেছে 3টি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটি, তাহলে ধরলাম 3টি সংখ্যা, এখানে একটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, ঠিক আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, বলেছে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ মানে দ্বিতীয়টি 1 হলে প্রথমটি হবে 2, 2:1, তাই তো। তৃতীয়টির 3 গুণ মানে প্রথমটি তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টি 1 হলে প্রথমটি হবে 3, তাই তো, এটা রেশিও। তাহলে রেশিওগুলোকে কানেক্ট যদি করি, প্রথমকে আমি দুভাগে পাচ্ছি, তার মানে এটাকে যদি 3 দিয়ে গুণ করি, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, এটা 2 দিন মানে এটা এই রেশিওর মধ্যে একেও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, এটা 3 দিয়ে গুণ মানে এই রেশিওর মধ্যে একেও 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে ক্যালকুলেশন কি দাঁড়াবে, 3 দুগুণে 6, আর এখানে 3, এখানে 2, এটা হচ্ছে রেশিও, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। স্যার এক্স ধরে করা যাবে না? এক্স ধরে করলেও হবে, দেখো একই জিনিস, এক্স কেটে যাবে, এক্স কেটে করলেও দেখবে একই দাঁড়াবে, অসুবিধা নেই। তুমি যদি এক্স ধরে করো, এখানে এক্স ধরলে, এবার তুমি দেখো শুধু এক্স তো ধরতে পারবে না, এখানে এক্স ধরলে এটাকে 2x হলো, তাহলে এবার তুমি তৃতীয় সংখ্যাকে তাহলে তোমাকে ওয়াই ধরতে হবে, এখানে তাহলে তোমার তো 3y করতে হবে, তো দুটো আলাদা আলাদা ভেরিয়েবল হয়ে যাবে, তাই না, কারণ সবই তো এক্স ধরতে পারবে না, ওয়াইকেও তো এক্স ধরতে পারবে না, না, তো ওই জন্যই আমি বললাম যে একটা রেশিও যদি 1 আর 2 ধরো কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না, রেশিও তো কেটেই যাবে। তো এটা 1 হলে এটা 2, যদি এখানে এক্স ধরতাম এটা 2x, এক্স কেটে গেল, 2:1 আসবে, কোনো অসুবিধা নেই। আর এখানে 3, এখানে 1 হলে এটা 3, তাহলে আমি কি করলাম, মেলানোর জন্য একে 3 দিয়ে গুণ করলাম, কেন না 3 দুগুণে 6 আসছে, প্রথম সংখ্যাকে 2ও আসছে, আবার 3ও আসছে, 6, একে 3 দিয়ে 2 দিয়ে গুণ করে আমাদের রেশিও আসবে 6:3:2। বলেছে 3টি সংখ্যার গড়, তো 3টি সংখ্যার মোট যদি এবার তুমি এক্স ধরো, তাহলে তাও সুবিধা হয়, যে এখানেও যদি আমি এক্স ধরি তাহলে কত হবে, তাহলে মোট কত হয়ে গেল, 3 5 3 11, 11x ইকুয়াল টু কত হবে, 49.5 ইন্টু 3, কেন ইন্টু 3টা কেন, বলেছে 3টি সংখ্যার তিনটের গড়, গড় আছে হ্যাঁ তাই। গড় আছে, আমাকে মোট বের করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ, তাহলে x এর ভ্যালু করো, এখানে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু তাহলে 49.3.5 3 করে দিচ্ছি ইন্টু 3/11,
11 দিয়ে কেটে যাবে, এটা দশমিক যদি নিচে চলে আসো একটা 10, আর 11 দিয়ে যদি কাটো 4 11 44, 45, 135/3 মানে 13.5। তো 13.5 এক্স এর ভ্যালু বেরোলো। বলছে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য, প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য আমার আসছে এক্স, 6x আর 2x এর পার্থক্য হচ্ছে 4x, তাহলে 4 ইন্টু 13.5, 4 13 52 আর 2 54 হলো। তাহলে অপশন এ অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল আজকের ক্লাসটা? আর নেই কোশ্চেন, এ কটাই। কোনো অসুবিধা হলে বলো। এইভাবে ক্লাস করালে কি তোমাদের সুবিধা হচ্ছে না? আর তো কোনো উপায়ও নেই আমার কাছে, এটাই করাতে হবে। ক্লাস থেকে যদি বেনিফিটেড থাকো তাহলে নেক্সট ক্লাস আমি করাবো, ঠিক আছে? আর যদি মনে হয় যে না টাইমটা ওয়েস্ট হচ্ছে তাহলে ক্লাস আমি করাবো না, ঠিক আছে? তো স্যার ভালো হচ্ছে ক্লাস ভালো আছে এভাবেই অনেক। ক্লাস, ঠিক আছে। তাহলে কোশ্চেন 15টা নিয়েছি, 15টা করে কোশ্চেন নেবো। দেখো 1.5 ঘন্টা পেরিয়েই গেল, 8টা থেকে শুরু করেছি, 9:30 1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, কি কোন কোন দিন করাবেন স্যার একটু বলে দিন। আমি করাবো হচ্ছে সোমবার, মানডে, টিউসডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে। হ্যাঁ, এই এই 4টা দিন আমি সময় পাবো। বেশি বেশি অনেকগুলো চ্যাপ্টার যেহেতু আছে, আর আমি 1 মাস টাইম ধরেই আমি করাবো ভাবছি। যখন টাইম তো নেই আর, এক্সাম যদি আমি ওটাকে টার্গেট করি। এই মাসেই করাবেন স্যার, এই মাসেই করিয়ে দিন। এই মাস মানে পরপরই চলবে, যেরকম আজকে মঙ্গলবার, কালকে ক্লাস নেব, কালকে নতুন কোনো চ্যাপ্টার, মেবি রেশিও প্রপোর্শন হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, স্যার। তো এইভাবে আমরা শেষ করে দেবো। একটু করে বেসিক কিন্তু দেখো স্যার। এগুলো কিন্তু। হ্যাঁ বলো। স্যার, পরিমিতির একটু করালে হতো না? সবই করাবো, হ্যাঁ, পরিমিতিও লম্ব করাবো। চং। হ্যাঁ, পরিমিতিও করাবো। একটা করে শেষ করি, মেন পরিমিতি পাটিগুলি শেষ করে একটু নাম্বার সিস্টেমে কয়েকটা করে পরিমিতিতে ঢুকে যাবো। ওগুলো সব এক এক দিনে একটা করে শেষ করাবো, ঠিক আছে? আমার হাতে মোটামুটি 4 সপ্তাহ যাচ্ছে, 16টা তো ক্লাস পাবোই। 16টা ক্লাসে প্রত্যেক দিন একটা করে ইম্পর্টেন্ট ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। এক্সামের লাস্ট সপ্তাহে একটা ম্যারাথন ক্লাসও করিয়ে দেবো, একদম 3-4 ঘন্টার, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি ধরে রেখেছি ম্যাথ রিজনিংয়ে তোমাদের বেস্ট গাইড করবো, ঠিক আছে? চলো আজকে তাহলে এখানেই অফ করছি।